কখনো কি ভেবে দেখেছেন কেন কিছু দারুণ কোম্পানি বছরের পর বছর এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকে অথচ অন্য অনেক বড় বড় নাম সময়ের সাথে সাথে হারিয়ে যায়? আচ্ছা, এই পুরো ব্যাপারটার পেছনে একটা রহস্য আছে। আজকের আলোচনায় আমরা ঠিক সেই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব, খুঁজে বের করব দীর্ঘস্থায়ী সাফল্যের আসল চাবিকাঠিটা কি। তো প্রশ্নটা হলো, কেন বড় বড় মার্কেট লিডাররা একসময় হারিয়ে যায়? দেখুন, একটা ব্যাপার পরিষ্কার, সবচেয়ে প্রভাবশালী কোম্পানিগুলো কিন্তু সবসময় টিকে থাকতে পারে না। আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের দিকে একটু তাকালে কিন্তু ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। বাজারে চূড়ায় থাকা যে কতটা কঠিন আর সময়ের সাথে সাথে কত চেনা নাম যে হারিয়ে গেছে তা আমরা সবাই জানি। একটু ভাবুন তো, মাত্র ২৫ বছর আগে বাংলাদেশের সেরা কোম্পানিগুলোর তালিকাটা কিন্তু আজকের চেয়ে একদমই অন্যরকম ছিল। সিটিসেল, জিএমজি এয়ারলাইন্সের মতো নামগুলো তখন সবার মুখে মুখে ঘুরত। এটাই হলো সবচেয়ে বড় প্রমাণ যে মার্কেটের লিডারশিপ কত দ্রুত বদলে যেতে পারে। যে কোম্পানিগুলোকে একসময় মনে হতো কেউ টলাতে পারবে না, তারাও কিন্তু আজ কেবলই স্মৃতি। তো আজকের আলোচনায় আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখব টিকে থাকার পেছনের গোপন রহস্যটা কি। এরপর জানব এই ইকোনমিক মোট জিনিসটা আসলে কি। আমরা দেখব এটা কয় ধরনের হয়, যেমন স্ট্রাকচারাল আর গ্রাহক কেন্দ্রিক মোট। আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, বাংলাদেশে বিনিয়োগ করার সময় এই মোটগুলো কিভাবে খুঁজে বের করা যায়। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, তাহলে আসা যাক মূল প্রশ্নে। দীর্ঘস্থায়ী সাফল্যের সেই আসল চাবিকাঠিটা কি? এই জিনিসটাকে বিশেষজ্ঞরা বলেন ইকোনমিক মোড। সোজা কথায়, এটা হলো একটা বিশেষ প্রতিযোগিতামূলক সুবিধা যা সত্যিকারের চ্যাম্পিয়ন কোম্পানিগুলোকে বাকিদের থেকে আলাদা করে ফেলে। ওকে, তাহলে ইকোনমিক মোড জিনিসটা ঠিক কি? সহজ করে বললে এটা হলো একটা টেকসই প্রতিযোগিতামূলক সুবিধা। মানে এমন একটা পাওয়ার যা একটা কোম্পানির লম্বা সময়ের লাভকে অন্য প্রতিযোগীদের থেকে বাঁচিয়ে রাখে। অনেকটা একটা অদৃশ্য দেয়ালের মতো, যা অন্যদের সহজে ঢুকতে দেয় না। এই ব্যাপারটা বোঝার জন্য একটা চমৎকার উপমা আছে, দুর্গ আর পরীক্ষার গল্প। ভাবুন তো, একটা কোম্পানি যেন একটা বিশাল দুর্গ, আর সেই দুর্গের ভেতরে কি আছে? আছে তার লাভ, মানে মহামূল্যবান ধনসম্পদ। এখন এই ইকোনমিক মট হল সেই দুর্গের চারপাশের গভীর আর চওড়া পরিখাটা। এই পরিখাটাই কিন্তু শত্রুদের, মানে প্রতিযোগীদের দূরে সরিয়ে রাখে। পরিখাটা যত শক্তিশালী হবে, দুর্গটাও কিন্তু ততটাই নিরাপদ থাকবে। তো মোটগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। চলুন প্রথমে কথা বলি স্ট্রাকচারাল মোটস নিয়ে। নাম শুনেই বোঝা যাচ্ছে এগুলো এমন কিছু সুবিধা যা কোম্পানির একেবারে কাঠামোর মধ্যেই তৈরি হয়, মানে বিজনেসের গোড়াতেই এই পাওয়ারটা বিল্ট ইন থাকে। প্রথমেই আসি সরকারি সুরক্ষার কথায়। দেখুন, কিছু কোম্পানিকে প্রতিযোগিতার তেমন কোনো চাপই নিতে হয় না। কেন? কারণ সরকার নিজেই কিছু নিয়মকানুন বা লাইসেন্স দিয়ে তাদের রক্ষা করে। এটা অনেকটা সরকারের দেওয়া একটা সুরক্ষা কবচের মতো। আমাদের দেশেই এর অনেক ভালো উদাহরণ আছে, যেমন ধরুন টেলিকম সেক্টর। এখানে কিন্তু হাতে গোনা কয়েকটা কোম্পানির লাইসেন্স আছে। কিংবা ব্যাংকিং সেক্টর, যেখানে নতুন লাইসেন্স পাওয়া যে কি পরিমাণ কঠিন তা আমরা সবাই জানি। আবার ধরুন বিদ্যুৎ উৎপাদন বা সিভিল এক্সপ্লোসিভের মতো ব্যবসা, সরকারি অনুমোদন ছাড়া এখানে ঢোকার কোনো উপায় নেই। এই কঠিন নিয়মকানুনগুলোই কিন্তু পুরনো কোম্পানিগুলোর জন্য একটা বিরাট বড় মোট তৈরি করে দেয়। এরপর আসি দ্বিতীয় স্ট্রাকচারাল মোটে, আর সেটা হলো স্বল্প খরচের সুবিধা। ব্যাপারটা খুবই সহজ। যদি কোনো কোম্পানি তার প্রতিযোগীদের চেয়ে অনেক কম খরচে কোনো জিনিস বানাতে বা সার্ভিস দিতে পারে, তাহলে তার হাতে একটা অমসম পাওয়ার চলে আসে। যখন বাজারে প্রাইস ওয়ার বা দাম কমানোর প্রতিযোগিতা শুরু হয়, তখন কিন্তু এই কোম্পানিটাই শেষ হাসি হাসে। তৃতীয় স্ট্রাকচারাল মোডটা হল সুপিরিয়র ডিস্ট্রিবিউশন রিচ, মানে দেশের আনাচে কানাচে পণ্য পৌঁছে দেওয়ার ক্ষমতা। এটাকে কিন্তু একদমই ছোট করে দেখার উপায় নেই। একটা উদাহরণ দেই, ইউনিলিভার বাংলাদেশের কথা ভাবুন। ওদের নেটওয়ার্ক এতটাই শক্তিশালী যে ওরা যদি চায় একটা নতুন পণ্য বুক বলি রাতারাতি সারা দেশের লাখ লাখ দোকানে পৌঁছে দিতে পারে। এখন একটা নতুন কোম্পানির পক্ষে কি এমন একটা নেটওয়ার্ক তৈরি করা সহজ? একদমই না, এটা ভীষণ কঠিন আর ব্যয়বহুল।
ওকে, তো স্ট্রাকচারাল মোডগুলো তো গেল। এবার চলুন দেখি দ্বিতীয় প্রকারের মোড, যেগুলোকে বলা হয় গ্রাহক কেন্দ্রিক মোডস। নাম শুনেই বোঝা যাচ্ছে এই সুবিধাগুলো তৈরি হয় সরাসরি গ্রাহক বা কাস্টমারের সাথে কোম্পানির সম্পর্কের উপর ভিত্তি করে। এই মোডগুলো গ্রাহকদের এমনভাবে ধরে রাখে যে তারা আর অন্য কোথাও যেতেই চায় না। এর মধ্যে প্রথমটা হলো শক্তিশালী ব্র্যান্ড পরিচিতি। ভাবুন তো, একটা বিশ্বস্ত ব্র্যান্ডের কত বড় পাওয়ার। মার্কেটিং খরচ কমে যায়, নতুন কোনো প্রোডাক্ট আনলে মানুষ ভরসা করে কিনে ফেলে। কারণটা কি? কারণ হলো বিশ্বাস। মানুষ ব্র্যান্ডটার নাম দেখেই ধরে নেয় জিনিসটা ভালো হবে। আমাদের চারপাশে এমন অনেক উদাহরণ আছে, যেমন বিকাশের কথা ভাবুন, অথবা রাঁধুনি মশলা। এই নামগুলো শোনার সাথে সাথেই কিন্তু আমাদের মাথায় বিশ্বাস আর কোয়ালিটির একটা ধারণা চলে আসে। যখন কেউ রাঁধুনির একটা মশলার প্যাকেট হাতে নেয়, সে কিন্তু কোয়ালিটি নিয়ে খুব একটা ভাবে না। এটাই হলো ব্র্যান্ডের আসল শক্তি। আর একটা দারুণ মোট হল পেটেন্ট এবং মেধাস্বত্ব। পেটেন্ট মানে হলো একটা নির্দিষ্ট সময়ের জন্য কোনো একটা পণ্য তৈরি করার আইনি একচেটিয়া অধিকার। মানে আইনগতভাবে ওই কোম্পানি ছাড়া আর কেউ জিনিসটা বানাতে পারবে না। আমাদের দেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর জন্য, যেমন ধরুন স্কোয়ার ফার্মার জন্য, এটা কিন্তু একটা বিশাল বড় মোট। এরপর যে মোটটার কথা বলবো সেটা খুবই ইন্টারেস্টিং। একে বলা হয় নেটওয়ার্ক এফেক্ট। এর মানে হলো একটা সার্ভিস যত বেশি মানুষ ব্যবহার করে, ওই সার্ভিসটা সবার জন্য তত বেশি কাজের বা মূল্যবান হয়ে ওঠে। এর সেরা উদাহরণ হলো বিকাশ। ভাবুন, আপনার বিকাশ আছে, আপনার সব বন্ধুদেরও বিকাশ আছে, তাহলে টাকা পাঠানো কত সহজ। কিন্তু যদি আপনার একার বিকাশ থাকত আর কারণ না থাকত, তাহলে কি এটার কোনো দাম ছিল? ছিল না। ঠিক এই কারণে যত বেশি মানুষ বিকাশ ব্যবহার করছে, বিকাশের নেটওয়ার্ক তত শক্তিশালী হচ্ছে, আর নতুন প্রতিযোগীদের জন্য মার্কেটে ঢোকা তত কঠিন হয়ে যাচ্ছে। সবশেষ গ্রাহক কেন্দ্রিক মোডটা হল হাই সুইচিং কস্ট। এর মানে হল যখন একজন গ্রাহকের জন্য এক সার্ভিস ছেড়ে অন্য সার্ভিসে যাওয়াটা খুব ঝামেলার, খুব খরচের অথবা অনেক সময়ের ব্যাপার হয়, তখন গ্রাহকরা ভাবে, ধুর, এত ঝামেলা দরকার কি, যা আছে তাই ভালো। একটা সহজ তুলনা দিলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ধরুন আপনি গ্রামীণফোন থেকে রবিতে সিম বদলাবেন। এটা কিন্তু এখন খুবই সহজ, তাই না? এটা হলো লো সুইচিং কস্ট। কিন্তু এবার ভাবুন একটা বড় গার্মেন্টস ফ্যাক্টরির কথা, যারা তাদের পুরো বিজনেসের হিসাব রাখার জন্য একটা বিশেষ সফটওয়্যার ব্যবহার করে। এখন তারা যদি সফটওয়্যারটা বদলাতে চায়, ওরে বাবা, কোটি কোটি টাকা খরচ, সব স্টাফকে নতুন করে ট্রেনিং দেওয়া, পুরো কাজ বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি। এই যে বিশাল ঝামেলা, এটাই হলো হাই সুইচিং কস্ট। আর এটাই ওই সফটওয়্যার কোম্পানিকে একটা দারুণ মোট দেয়। তো আমরা অনেক কিছুই জানলাম, কিন্তু আসল কথা হলো এই জ্ঞানটা কাজে লাগাবো কিভাবে। একজন বিনিয়োগকারী হিসাবে ভালো কোম্পানি খুঁজে বের করতে এই ধারণাগুলো কিভাবে সাহায্য করবে। চলুন এবার সেই প্র্যাকটিক্যাল চেকলিস্টটা দেখে নেওয়া যাক। যখনই কোনো কোম্পানি নিয়ে ভাববেন, এই 4টা সহজ স্টেপ ফলো করার চেষ্টা করুন। 1 নম্বর, আগে কোম্পানি বিজনেস মডেলটা ভালো করে বুঝুন, মানে ওরা আসলে টাকাটা কিভাবে বানায়। 2 নম্বর, বাজারে ওদের মূল প্রতিযোগী কারা সেটা খুঁজে বের করুন। 3 নম্বর, নিজেকে প্রশ্ন করুন, এই প্রতিযোগীদের থেকে বাঁচার জন্য ওদের প্রতিরক্ষা ব্যবস্থাটা কি, ওদের মোটটা আসলে কি। আর 4 নম্বর, এবং সবচেয়ে জরুরি, সেই প্রতিরক্ষা ব্যবস্থাটা কি আসলেই টেকসই, মানে এটা কি আগামী 10-20 বছর টিকে থাকবে। তো এখন বলটা আপনাদের কোর্টে। আজকের আলোচনা থেকে আমরা যা যা শিখলাম সেটা এখন কাজে লাগানোর পালা। একটু চারপাশে তাকিয়ে দেখুন তো, নিজেরা বিশ্লেষণ করা শুরু করুন। ভাবুন, কোন বাংলাদেশি কোম্পানির এমন একটা অদম্য মট আছে যা সবার চোখে পড়ছে না? আপনার চোখে কোন কোম্পানির মটটা সবার আগে ধরা পড়বে? এই প্রশ্নটা দিয়ে শুরু হোক আপনার নিজের মট খোঁজার দারুণ এক অভিযান।